অনেক দিন আগের কথা। সুন্দরপুর নামে ছোট একটি গ্রাম ছিল। বয়ে চলা নদীর পাশে ছোট্ট একটি গ্রাম। ওই গ্রামেই ছিল একটা প্রাচীন রাজবাড়ি। গ্রামের সেই প্রাচীন রাজবাড়ি নিয়েই একটি ভৌতিক গল্প গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল। আজকের এই গল্পটি সেই রাজবাড়ির ভুতুড়ে ইতিহাস এবং একজন যুবকের দুঃসাহসিক অভিযানের উপর ভিত্তি করে তৈরি। গ্রামে প্রবীণরা বলেন, রাজবাড়িতে একসময় জমিদার বাস করতেন। জমিদার শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জি ও তার স্ত্রী ও পুত্র। তিনি ছিলেন বেজায় অত্যাচারী একজন মানুষ। প্রজাদের ওপর নৃশংস অত্যাচার করে থাকতেন তিনি। লোকমুখে শোনা যায় তিনি নাকি তন্ত্র সাধনা করতেন আড়ালে। কিন্তু তার মৃত্যুর পর থেকেই বাড়িটি আস্তে আস্তে পরিত্যক্ত ও ভুতুড়ে হয়ে উঠতে থাকে। অনেকেই বলেন, জমিদারের আত্মা পূর্ণিমার রাতে ওই রাজবাড়িতেই ঘুরে বেড়ায়, আর যারা সেখানে রাত কাটাতে যায় তারা আর কোনোদিন ফিরে আসে না। বহু বছর ধরে সময় কাটলেও জমিদার বাড়ির গল্পের আকর্ষণে কোনো ভাটা পড়েনি। এই গল্পটি গ্রামের এক যুবক অরুণের মনে কৌতূহলের উদ্রেক করে। জানিস, কয়েকদিন ধরেই গ্রামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ উদ্ধার হয়েছে তদই রাজবাড়ির সামনে থেকে। ওসব বাজে কথা, ওসব আবার হয় নাকি? হ্যাঁ রে, হয় হয়। সবাই বলে যে জমিদারের ভূত নাকি ঘুরে বেড়ায় রাতে, আর যে ওই বাড়িতে ঢুকতে যায় তাকেই মেরে ফেলে, বুঝলি? এমন আবার হয় নাকি? না না, হয় হয়। তাহলে তো একবার গিয়ে দেখতে হয় বই কি। গ্রামবাসীদের শত সতর্কতার সত্ত্বেও অরুণ পূর্ণিমার রাতে রাজবাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে যায়। অরুণ রাজবাড়ির সামনে এসে দাঁড়ায় এবং চারিদিক লক্ষ্য করতে থাকে। সময়ের সাথে সাথে বাড়ির জীর্ণতাকে সবুজ আগাছায় গ্রাস করেছে। উফ, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। ভূতের থেকে বেশি সাপ খোপের আনাগোনা। কে জানে, হয়তো এখানেই জঙ্গলময় বাড়িতে এসে সাপের কামড়ে প্রাণ দিয়েছে, আর সবাই ভাবছে যে ভূতে মেরে দিয়েছে। কি যে অবস্থা গ্রামবাসীদের! অবশেষে অরুণ প্রধান হলে পৌঁছালো। ঘরটা বেশ বড়, কিন্তু কোনো রাজবাড়ির হয়তো দিনের বেলা চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে। অরুণ একটা অদ্ভুত শীতলতা অনুভব করে। বেশ গা ছমছমে একটা ব্যাপার। মনে মনে সেও চেয়েছিল ভূতের ভয়ের অভিজ্ঞতার স্বাদ নিতে, তাই তো সেই রাতকে বেছে নিয়েছিল। অবশেষে অরুণ প্রধান হলে পৌঁছালো। ঘরটা বেশ বড়, কিন্তু কোনো আসবাব নেই। হয়তো দিনের বেলা চোর এসে চুরি করে নিয়ে গিয়েছে, কে জানে। আচ্ছা, এই কি সেই জমিদার শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জি? এই জমিদারের চোখটাকে না একবার পলক পড়ল। কেন জানি মনে হলো চোখটা নড়ে উঠল। কি জানি অন্ধকারে কি দেখতে কি যে দেখলাম। উফ, কি বাজে গন্ধ রে বাবা! মনে হয় ইঁদুর টিঁদুর মরেছে। এই যা গন্ধ, এতে তো ভূতও পালাবে। কে কে ওখানে? কোনো সাড়া এলো না।
অরুণের গাটা বেশ ছমছম করে উঠল। একটা ভয়। আবার একটি ছায়া অরুণের পাশ থেকে সরে গেল। এবার অরুণ বেশ ভয় পেয়েছে। কে কে ওখানে? সাহস থাকে তো সামনে এসো। পিছলাপে নড়ে উঠল যেন ঘরে কোণে। কে যেন বলে উঠল, আহা, কে এসেছে এই সময় আবার শান্তি বিঘ্নিত করতে? আগে আগে আমি অরুণ। আমি এই গ্রামেই থাকি। এই রাজবাড়িতে এসেছি এখানকার সব সত্য উদ্ঘাটন করব বলে। মুলুজা, এ আবার কি শখ? জানানি শোনানি হঠাৎ করে হাজির? বলি, এটা কি ধর্মশালা? জমিদার বাড়িতে আসতে গেলে যে একটা অনুমতি নিতে হয় তা জানো না? অঙ্কিত? অরুণ কাকা কাকা বলে উঠল। কেউ কি মজা করে এইসব করছে? কে আছে নাড়ালে? সামনে এসে কথা বলি। এত বড় দুঃসাহস তোমার? আমার বাড়িতে এসে আমার নাম জিজ্ঞেস করছো? গলা টিপলে আওয়াজ বের হবে না যার, তার এত সাহস? আমি শ্রী কালীচরণ ব্যানার্জি। মনে হয় এ তল্লাটে সবাই আমার নামটা ভুলে গেছে। মনে করিয়ে দেওয়ার সময় হয়েছে। আমি আপনার অনেক কথা শুনেছি, কিন্তু আজ নিজের চোখে দেখতে এবং বুঝতে এসেছি যা তা সব সত্যি কিনা। তোমার দুঃসাহসের দাম বাহবা দিতে হয় দেখছি। ভালো এখান থেকে কেটে পড়ো, না হলে তোমার খবর আছে। হঠাৎ কক্ষটি শীতল হয়ে যায় আর ছায়ামূর্তিটি ধীরে ধীরে জমিদারের রূপ ধারণ করে। তুমি আমার পাপ উদ্ঘাটন করতে এসছ? দেখো এবার আমি তোমার কি করি। এখন তোমায় কে বাঁচাবে? অরুণ দেখে যে জমিদারের আত্মাটা বাতাসে উড়ে উড়ে তার দিকে এগিয়ে আসছে। বিপদে পড়ে সে তার বড় মা শেখানো প্রার্থনা পাঠ করতে শুরু করে। মন্ত্র শোনা মাত্রই আত্মা চিৎকার করে উঠে অদৃশ্য হয়ে যায় বাতাসে। বেশ কিছুক্ষণ পর অরুণ ধাতস্থ হয়। তবে অরুণ ভাবতে পারেনি যে তার বড় মার মন্ত্র এতটা কাজ করে যাবে। অরুণের মনের ভয় বেশ কিছুটা কেটে যেতে সে আরো এগিয়ে যায়। অরুণ ধীরে ধীরে এগিয়ে গেলেও সেই ছায়া তার পিছু ছাড়ে না। ঘুরতে ঘুরতে অরুণ অন্দরমহলে এসে পৌঁছায়। চারিদিক দেখতে দেখতে হঠাৎ সে একটা ছবির সামনে এসে থমকে যায়। এ যে অবিকল, তার বড় হার ছড়ি এখানে এলো কি করে? এই একই ছবি সে ছোটবেলায় তার মামার বাড়িতে রেখেছিল, তার মায়ের ঠাকুমার। অনেকদিন আগের কথা। কালীচরণ বানুজ্জে তার জমিদারি চালাতেন সুন্দরপুর গ্রামে। তিনি ছিলেন বেজায় জটিল একটি মানুষ। অত্যাচারী তো ছিলেন বটেই, অপরদিকে জমিদারগিন্নি ছিলেন ঠিক উল্টো। যেমন দেখতে তেমন তার মিষ্টি স্বভাব। কিন্তু তার মনে একটি দুঃখ ছিল যে তার স্বামী ছিল অত্যাচারী। প্রজাদের দুঃখ তাকে সব সময় ভাবাতো। জমিদার মশাই আড়ালে তন্ত্র সাধনা করতে এবং তন্ত্রে ব্যবহৃত মন্ত্র গিন্নিমাকে শেখাতে। যদিও গিন্নিমার এই বিষয়টি কোনোদিনই পছন্দ করেননি, মন থেকে তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি। এক পূর্ণিমা রাত্রে জমিদার তন্ত্র সাধনার জন্য এক বাচ্চাকে বলি দেওয়ার আদেশ দেয়। গিন্নিমা এই বিষয়টি মেনে নিতে পারেননি। এক কৌশল অবলম্বন করে গিন্নিমা সেই ছোট্ট বালক এবং তার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। সেই রাগে
জমিদার তন্ত্র সাধনার আগুনে নিজেকে আহুতি দেন এবং অতৃপ্ত আত্মা হয়ে এই রাজবাড়িতেই ঘুরে বেড়ান। অপরদিকে জমিদার গিন্নি তার একমাত্র পুত্র ও সেই ছোট্ট ছেলেকে নিয়ে পাশের এক গ্রামে আশ্রয় নেয় এবং পরিচয় গোপন করে থাকতে শুরু করে। সময়ের সাথে সাথে তারা বড় হয় এবং তাদের পরিবারও বাড়তে থাকে। গিন্নিমার একমাত্র নাতনির বিয়ে হয় এই সুন্দরপুরে এবং নাতনির কোল আলো করে একটি পুত্র সন্তান হয় যার নাম অরুণ। ছোটবেলায় অরুণ মামার বাড়ি এলেই বৃদ্ধ গিন্নিমার কাছ থেকে অনেক গল্প শুনত এবং ভূতের ভয় পেলে গিন্নিমা তাকে একটি মন্ত্র শিখিয়ে দিত। ছোটবেলা থেকেই সেই মন্ত্রের সাথে অরুণের পরিচয়। অরুণ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে এবং বলে ওঠে, আপনি সামনে আসুন জমিদার মশাই। জমিদারের আত্মা ছায়া থেকে আবার নিজ রূপ ধারণ করে। অরুণ তার কাছে তার এবং তার বংশ পরিচয় সম্পর্কে বলতে থাকে, যা শুনে জমিদার তার কাছে মুক্তির ভিক্ষা চায়। অরুণ ফিরে গিয়ে গ্রামবাসীদের কাছে সবটা জানায় এবং জমিদারের মুক্তির ব্যবস্থা করে। অরুণের হাতের জল পেয়ে জমিদারের আত্মার মুক্তি হয় এবং গ্রামবাসীরা সবাই মিলে রাজবাড়ির সংস্করণের উদ্যোগ নেয়।